Welcome to lesson 5 Human Rights. We can see two beautiful pictures. এখন তোমাদের বলতে হবে বামের ছবিটা কোথাকার এবং ডানের ছবিটা কিসের কোন জিনিসের এটা তোমাদের SW থাকলো তাহলে আমরা আজকে হিউম্যান রাইটস ইউনিটের হিউম্যান রাইটস লেসন পড়ব এখানে রবার্ট ফ্রস্টের একটি কবিতা আছে সেই কবিতাটাই মেইনলি আমরা পড়ব তো আমরা দেরি না করে চলে যাই Lesson 5 Human Rights Warm-up activity In a group, talk about the child labor situation in Bangladesh. You must have seen children as young as 7 or 8 working in households, shops, rickshaw or motor garages or in a number of other professions. Do you think they can exercise any of their rights? দলবদ্ধ হয়ে বাংলাদেশের শিশু শ্রমের অবস্থা নিয়ে আলোচনা করো তুমি অবশ্যই 7 বা 8 বছরের শিশুদের বাসাবাড়িতে দোকানে রিকশা বা মোটর গ্যারেজে অথবা অন্যান্য আরো অনেক পেশায় কাজ করতে দেখে থাকবে তুমি কি মনে করো তারা তাদের অধিকারের কোনটি ভোগ করতে পেরেছে How do employers treat child laborers? What human rights do the employers violate? নিয়োগকর্তারা শিশু শ্রমিকদের সঙ্গে কেমন আচরণ করে নিয়োগকর্তারা কোনো মানবাধিকার লঙ্ঘন করে Write a phrase on the plight of street children in our cities. আমাদের নগরগুলোতে পথশিশুদের দুরবস্থা নিয়ে একটা পৃষ্ঠা লেখো Two. Now read this poem and see what happens to a young boy who was doing a man's work. The boy was working alone, sawing wood in a yard in rural New England. There were no adequate protections for him, and the inevitable happened towards sunset one day when his sister announced the time for supper. এখন এই কবিতাটি পড়ো এবং দেখো একজন প্রাপ্তবয়স্কের কাজ করতে গিয়ে একজন তরুণ ছেলের কি ঘটেছে ছেলেটি নিউ ইংল্যান্ডের পল্লী এলাকার এক আঙ্গিনায় একাকী করাত দিয়ে কাঠ কাটার কাজ করছিল তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না তাই একদিন যখন তার বোন নৈশভোজের আহ্বান করছিল তখন অনিবার্য ঘটনাটা ঘটে গেল The poem has been written by the American poet Robert Frost 1874 to 1963, who is known for his poems mostly set in New England in the northeastern part of USA, which depict the social realities and the philosophical concerns of his time. কবিতাটি আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট যার জন্ম 1874 সালে এবং মৃত্যু 1963 সালে কর্তৃক রচিত রবার্ট ফ্রস্ট কবিতার জন্য পরিচিত তার অধিকাংশ কবিতা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশের নিউ ইংল্যান্ডে লেখা এই কবিতাগুলো তার সময়কার সামাজিক বাস্তবতা ও দার্শনিক বিষয়াবলী তুলে ধরে Robert Frost, young and old. We can see two pictures of Robert Frost young and Robert Frost old. অর্থাৎ ইয়াং অবস্থায় অল্প বয়সে রবার্ট ফ্রস্টের ছবি কেমন ছিল এবং ওল্ড অবস্থায় রবার্ট ফ্রস্টের আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি আশা রাখছি ছবিগুলো তোমাদের ভালো লাগছে তাহলে এখন আমরা কবিতাটি পড়া শুরু করে দেই আউট আউট বাই রবার্ট ফ্রস্ট অর্থাৎ এই কবিতাটির নাম হলো আউট আউট কবি হলেন রবার্ট ফ্রস্ট The buzzsaw snarled and rattled in the yard and made dust and dropped stab-length sticks of wood, sweet-scented stuff when the breeze drew across it, and from there those that lifted eyes could count 5 mountain ranges, one behind the other, under the sunset far into Vermont. And the saw snarled and rattled, as it ran light or had to bear a load. And nothing happened. Day was all but done. Call it a day. I wish they might have said. এর বাংলা যদি বলি আউট আউট রবার্ট ফ্রস্টের একটি কবিতা উঠোনে ঘর ঘর করাত ক্রুদ্ধ গর্জন করছিল আর চলছিল খটর খটর শব্দ করে আর ধুলো বানাচ্ছিল এবং ফেলে দিচ্ছিল জ্বালানি কাঠের টুকরা যখন
বাতাস একে অতিক্রম করেছিল, ভেসে আসছিল মিষ্টি গন্ধ, আর কিছুই ঘটেনি। দিনটি প্রায় শেষ হয়ে এসেছিল। এটাকে একটা দিন বলো, আমার ইচ্ছা তারা বলতে পারত। To please the boy by giving him the half hour, that a boy counts so much when saved from work. His sister stood beside him in her apron to tell them supper. At the word "the saw," as if to prove saws knew what supper meant, leaped out at the boy's hand, or seemed to leap. He must have given the hand, however it was, neither refused the meeting, but the hand. The boy's first outcry was a rueful laugh as he swung toward them, holding up the hand. বালকটিকে খুশি করার জন্য আধা ঘন্টা দিয়ে, যা বালকটি গোনে খুব বেশি যখন সে কাজ থেকে বেঁচে যায়, অ্যাপ্রন গায়ে তার বোন তার পাশেই দাঁড়িয়েছিল তাদেরকে ডাকতে রাতের খাবার। এটা শুনে করাতটি যেন করাত জানে রাতের খাবার মানে কি তা প্রমাণ করতে বালকটির হাতে লাফিয়ে উঠেছিল, অথবা মনে হলো লাফিয়ে উঠছে, তাকে হাতটি দিতেই হলো। যা হোক, এটা ছিল, নয়তোবা ফিরিয়ে দিল না সাক্ষাৎ। হাতটি হাতটি আহ, যেন সে বোঝার জন্য যথেষ্ট পরিণত। আহ, বড় বালক বয়স্কদের কাজ করে, যদিও সে মনে একটি শিশু, সে দেখলো সব নষ্ট হয়ে গেছে, তাকে আমার হাত। Half in appeal, but half as if to keep the life from spilling. Then the boy saw, since he was old enough to know, big boy doing a man's work, though a child at heart, he saw all spoiled. Don't let him cut my hand off, the doctor when he comes. Don't let him, sister. So, but the hand was gone already. The doctor put him in the dark of ether. He lay and puffed his lips out with his breath, and then the watcher at his pulse took fright. যা হোক, এটা ছিল কিন্তু হাতটি যেন সে বোঝার জন্য যথেষ্ট পরিণত। বড় বালক বয়স্কদের কাজ করে, যদিও মনে মনে একটি শিশু, সে দেখলো সব নষ্ট হয়ে গেছে, তাকে আমার হাত কাটতে দিও না। কিন্তু হাতটি তো আহ, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ডাক্তার তাকে ব্যথানাশক দিল, সেখান থেকে আর লাভ নেই, যেহেতু তারা কেউ। No one believed. They listened at his heart, little less nothing, and that undid it. No more to build on there, and they, since they were not the one dead, turned to their affairs. কিন্তু হাতটি তো অলরেডি শেষ হয়ে গেছে, ডাক্তার তাকে ব্যথানাশক দিল, সেখানে থেকে আর লাভ নেই, এবং অতঃপর যেহেতু তারা কেউ মারা যায়নি, তারা তাদের কাজে ফিরে গেল। টোটাল লাইন হলো 34। তাহলে আমরা শিখলাম এই কবিতায় 34টি লাইন আছে। এই কবিতাটা আমাদের পড়তে হবে, এবং এই আউট কবিতাটি কিন্তু মেনলি শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে এই নামটা, হেডলাইনটা নেওয়া হয়েছে। আউট নামটি, ম্যাকবেথ এই আউট কথাটা বলেছিল। আউট আউট বাই রবার্ট ফ্রস্ট। 3. What happens to the boy at the end? Why? পরিশেষে বালকটির কি হয়, কেন? 4. What does the poet mean when he says, and they, since they are not the one dead, turned to their affairs? Who are they? যখন কবি বলেন, এবং তারা, যেহেতু তারা কেউ মরেনি, নিজেদের কাজে ফিরে গেল, তিনি কি বুঝাতে চেয়েছেন, তারা বলতে কবি কাদের বুঝিয়েছেন? 5. What attitude of society to the tragic incident is reflected in the last two lines of the poem? কবিতাটির শেষ দুই লাইনে মর্মান্তিক ঘটনাটির প্রতি সমাজের কেমন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে? 6. Poets use irony as a literary technique to convey a meaning or attitude which differs from or is opposed to the literal meaning. Find out how Frost employs irony in lines 14 to 18 and to what effect. কবিরা সাহিত্যিক কৌশল হিসাবে অর্থ বা দৃষ্টিভঙ্গি, যা আক্ষরিক অর্থ হতে ভিন্ন বা বিপরীত, তা বোঝানোর জন্য বক্রাঘাত বা আইরনি ব্যবহার করেন। খুঁজে বের করো ফ্রস্ট কিভাবে এবং কোন উদ্দেশ্যে লাইন 14 থেকে 18 মধ্যে বক্রাঘাত বা আইরনি ব্যবহার করেছেন। এটা একটু বলে দেই, এই যে আইরনিটা তোমাদের খুবই প্রয়োজন হবে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আইরনির সংজ্ঞাটা আসবে। সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, তোমরা এটা মুখস্থ রাখবে। আমি আবার পড়াচ্ছি।
Poets use irony as a literary technique to convey a meaning or attitude which differs from or is opposed to the literal meaning, অর্থাৎ যেটা বলতে চায় তার সম্পূর্ণ বিপরীত, এটাই irony। তাহলে আমি বলছি যে তোমরা আইরনির সংজ্ঞাটা মুখস্থ করবে। Exercise 7. Is there any significance in the way Frost arranges the background landscape in the poem, particularly the 5 mountain ranges? কবিতায় ফ্রস্ট যেভাবে নেপথ্যে দৃশ্যপট সাজিয়েছেন তার কি কোনো গুরুত্ব আছে, বিশেষ করে 5টি পর্বত সারি? 8. Where is the poem set? Who are at work and what kind of work do they do? অর্থাৎ কবিতাটি কোথাকার ভিত্তিতে লেখা, কারা কাজ করে এবং কোন ধরনের কাজ করে? Exercise 9. What is the role of the boy's sister in the poem? এই কবিতায় বালকটির বোনের ভূমিকা কি? Exercise 10. What poetic effect do the words little less nothing produce? অর্থাৎ এই কবিতায় লিটল লেস নাথিং বা সামান্য, অতি সামান্য, একবারে নাই, এই শব্দগুলো কি কাব্যিক প্রভাব তৈরি করেছে? Exercise 11. What effect does the repetition of the line snarled and rattle produce? অর্থাৎ এই কবিতায় স্নাল্ট অ্যান্ড র্যাটল অর্থাৎ ক্রুদ্ধ গর্জনে খটখট করে, ক্রুদ্ধ গর্জনে খটর খটর করে বা খটখট করে, এই যে বারবার রিপিট করা, পুনরাবৃত্তি, এটা দ্বারা কি প্রভাব তৈরি করেছে? Exercise 12. Find out the meanings of the words of the following words. Buzz saw means বিদ্যুৎ চালিত করা, snarl means ক্রুদ্ধ গর্জন করা, সি র্যাটল মিন্স খটর খটর শব্দ করা, এপ্রন মিন্স অ্যাপ্রন এক ধরনের বিশেষ পোশাক, ই স্পিল উপচে পড়া বা শেষ হয়ে যাওয়া, এফ প্লাইট দুরবস্থা বা করুণ অবস্থা। Exercise 13. Do you think the boy should have been allowed to do the dangerous work? Who is responsible for his death? Which of his rights have been violated? তুমি কি মনে করো বালকটিকে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া ঠিক হয়েছে? কে তার মৃত্যুর জন্য দায়ী? তার অধিকারের কোনটিকে লঙ্ঘন করা হয়েছে? তাহলে এখানে সবচেয়ে জটিল একটা প্রশ্ন হলো হু ইজ রেসপন্সিবল ফর হিজ ডেথ? এই বালকটির মৃত্যুর জন্য কে দায়ী? এই প্রশ্নটা আমাদের কবিতাটা বারবার পড়ে খুঁজে বের করতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলেই বুঝবো যে আমাদের কবিতা পড়াটা সার্থক হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে। আর কবিতাটা অবশ্যই মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড পার্ট বাই পার্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড শিখতে হবে, যাতে কোনো অজানা ভেগ ওয়ার্ড না থাকে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আমাদের কবিতাটা পাঠ করলাম, আমি বাংলাগুলো বলে দিলাম। এখন তোমরা বাসায় এই কবিতাটা বারবার পড়বে। আমি আবার বলছি, যে কোনো কবিতা মুখস্থ করতে হয়, জোরে জোরে পড়ে মুখস্থ করতে হয়। এই মুখস্থ করলে এক সময় গিয়ে কবিতাটার যে সঠিক অর্থ, গোপনীয় যে অর্থ, সেটা আমরা বুঝতে পারবো। তো আমি আরো একটা ছবি দিয়েছি, এখানে একটা খুবই সুন্দর ছবি দেখা যাচ্ছে। এটা তোমাদের একটু বলতে হবে, চেষ্টা করতে হবে একটু, যে আসলে এই ছবিটা কোন দেশের তৈরি। হ্যাঁ, সেটা তোমরা জানার চেষ্টা করবা। আর আশা রাখি কবিতাটা ভালো লাগবে। এই কবিতাটা আবার বলছি, এই কবিতাটার যে হেডলাইন আউট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের, ম্যাকবেথ একটা ট্রাজেডি, এই ট্রাজেডির শেষের দিকে ম্যাকবেথ এই কথাটা বলছিল যে আউট লাইফ ইজ এ লাইফ ইজ এ শ্যাডো, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। এই কথাগুলো এখান থেকে এটা নেওয়া হয়েছে। তো আবারও ধন্যবাদ সবাইকে। আর কথা না বাড়াই, কবিতাটা তোমরা বাসায় ভালোভাবে পড়বে, মুখস্থ করবে, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা অবশ্যই আসবে, কিন্তু তোমাদের এটা বারবার বলছি, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কবিতাটা মুখস্থ করা খুবই জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ।